হ্যালো, হ্যালো, তোমরা কি কথা শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, কেমন আছো সবাই তোমরা? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো আছি, আমি ভালো আছি। আচ্ছা, আমাদের গত ক্লাসে পড়েছিলাম মোটামুটি সলিনয়েড পর্যন্ত হয়েছিল, তাই না? এগুলো আমরা পড়েছিলাম, তোমাদের কি মনে আছে না সব ভুলে গেছো? লেনজিস ন ছিল, তারপরে সেলফ ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স, এগুলো হয়েছিল সব, তাই না? আচ্ছা। তাহলে আজকে সলিনয়েড আমাদের হয়েছিল। সলিনয়েড আমাদের কি বলেছিলাম, যেটা একটা মূলত কয়েল। আমরা একটা স্পাইরাল কয়েল বলতে পারি এটাকে। একটা কন্ডাক্টরকে যদি এরকম ভাবে স্পাইরালি রেখে যদি এরকম একটা কয়েল আকৃতি দেওয়া হয়, এটাকে আমরা সলিনয়েড তো বলি আর কি। কিন্তু ওই যে ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং আমরা যেটা করেছিলাম ফার্স্ট ইয়ারে, যে এক্সপেরিমেন্ট আমরা করি বা করবো আর কি, সেটা বলেছিলাম যেটাকে আমরা সলিনয়েড বলবো না যতক্ষণ পর্যন্ত এটা ইনসুলেশন থাকবে না। মানে ইনসুলেশন যদি কয়েল ইয়াগুলো তারগুলো দেওয়া থাকে, তাহলে এটা সলিনয়েডের মধ্যে কাজ করবে। অথবা তারটা যদি এরকম ভাবে একটু ফাঁকা ফাঁকা ভাবে থাকে, একটার সাথে আরেকটা যদি লেগে না থাকে, তাহলে সেটাও একটা সলিনয়েড হিসেবে কাজ করবে আর কি, ওই ফ্ল্যাট স্পাইরাল স্প্রিং। তো সলিনয়েড আমাদের ফিজিক্স এরকমই, এটাকে আমরা সলিনয়েড বলি। তাছাড়া আমাদের সলিনয়েড বলেছিলাম যেটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এটাকে একটা ডিভাইস হিসাবে ধরে, যেটা কিনা একটা ট্রান্সডিউসার এরকম ভাবে, যে একটা যদি আমরা এখানে কারেন্ট ফ্লো যদি আমরা করি, তাহলে এখান থেকে কিছু একটা অ্যাক্টিভিটি এখানে হয় আর কি। মূলত এক ধরনের এন্ড এফেক্টর বলা হয় এটাকে। তুমি যদি এখানে কারেন্ট ফ্লো দাও, তাহলে পরে এখানে একটা শ্যাফট বাইরে আসবে বা ভিতরে যাবে। এটা দিয়ে আমরা ইলেকট্রিক ডোর যে কন্ট্রোলটা করা হয় আর কি, মানে ডোর লক যেটা হয়, সেই জিনিসটা এই কাজটা দিয়ে এই কাজটা এই জিনিসটা দিয়ে সেই কাজটা করা হয় আর কি, মানে করা যায় আর কি। তো এগুলো আমাদের হয়েছিল। আমাদের এরপরে আহ একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে কুলম্বস ল ইন ম্যাগনেটিজম। তো ইলেকট্রিস্ট্যাটিকের জন্য তোমরা কুলম্বস ল জানো, যে এটা চার্জের মধ্যে যে পরিমাণ আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা তাদের যে চার্জের মান, এই চার্জের গুণফলের সমান, এবং তাদের মানে গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা আমরা জানি। তো একই রকম ভাবে আমরা ম্যাগনেটিজমের জন্য এই কুলম্বস ল অ্যাপ্লাই করতে পারি, বা এটার জন্য বলা যায় সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এফ প্রপোর্শনাল টু M1 M2 ডিভাইডেড বাই আর স্কয়ার। তার মানে হলো যে এই M1 এবং M2, এই দুটো যদি আমাদের কোন একটা চৌম্বকের বা দুটো আলাদা চৌম্বকের পোল স্ট্রেন যদি হয়, পোলের যে পরিমাণ শক্তি, সেটা যদি আমরা M1 M2 দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে এই পোল স্ট্রেন্থের গুণফলের সমানুপাতিক, এবং এই পোল দুইটার মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে তাদের মধ্যকার আকর্ষণ বল। তার মানে শূন্য স্থানে যদি তুমি দুইটা পোলকে পাশাপাশি রাখো, এবং প্রত্যেকটা পোলের পোল স্ট্রেংথ যদি হয় M1 এবং M2, তাহলে এই দুটো পোলের মধ্যকার যে আকর্ষণ বল, এটা সমান হবে তাহলে μ0/4 পাই ইন্টু M1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন M1 M2 হলো যে দুটো পোল তুমি রাখছো, সেই দুটো পোলের পোল স্ট্রেংথ। আর এটা যেহেতু শূন্য স্থানে রেখেছি আমরা, শূন্য স্থানের জন্য এখানে μ0, আর এখানে μ0/4 এটা হচ্ছে আমাদের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেখানে μ0 হচ্ছে আমাদের ওই মানে যে স্থানে আছে সেই স্থানের পারমিয়াবিলিটি বলা হয়, মানে এর মধ্যে যে পরিমাণ কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স এর মধ্যে পারমিট করে, সেটা একটা মেজারমেন্ট, একটা মেজার হচ্ছে μ0। তো এটা μ0/4 এটা এসআই সিস্টেমে এরকম μ0/4 হয়, অন্য সিস্টেম হলে পরে সেই কনস্ট্যান্টটা আলাদা হবে। এই মিনোটের যে ভ্যালু, মিনোট হচ্ছে আমাদের 4 π × 10⁻⁷, এবং এর ইউনিট হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এসআই ইউনিটে হলে পরে আমরা এরকম বলতে পারি আর কি, যে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এখন এই টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, টেসলা জিনিসটা কি তোমরা কি জানো? টেসলা কিসের ইউনিট? জানা আছে কি তোমাদের? থাকার উচিত। তোমরা কি কথা শুনতে পাচ্ছ ক্লিয়ার? স্যার তীব্রতা। কিসের তীব্রতা? স্যার ভুলে গেছি।
এটা তীব্রতা না, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি অথবা এটাকে বলতে পারো ম্যাগনেটিক ইন্ডাকশনও বলা হয় কোনো কোনো ক্ষেত্রে। বুঝছো, চৌম্বক আবেশ যেটা পড়েছিল আর কি, বি বি এর যে ভ্যালুটা পড়েছিল, যে ফ্লাক্সের পরিমাণ ফ্লাক্স ফাই ইকুয়ালস টু বি এ, এটা আমরা এখান থেকে আসি। আমরা এই পর্যন্ত পড়েছি, মানে এরপর এটুকু আমরা পড়বো, তার আগে আমরা এটুকু আগে দেখিনি। এটা আমরা আগেও বলেছি যে ফ্লাক্স ফাই ইকুয়ালস টু বি এ বা এবি কস থিটা। এখানে বিটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এ হচ্ছে এরিয়া, আর এই ফাইটা হচ্ছে মূলত ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স মানে তুমি বলতে পারো যে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স, কতগুলো ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স এই একটা এরিয়া দিয়ে যাচ্ছে। এটা যে কোনো এরিয়া হতে পারে, সেই এরিয়ার ম্যাগনেটিক টোটাল যে ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স, এটা হচ্ছে ফাই, এবং সেই ফাই ইকুয়ালস টু বি টাইমস এ। এটা হচ্ছে যে এরিয়ার কথা বলছি আমরা, সেই এরিয়ার ভ্যালু হচ্ছে এটা। এবং ওই স্থানে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড এখানে আছে, ম্যাগনেটিক ইন্ডাকশন এখানে আছে, সেই ভ্যালু হচ্ছে বি। এবং তাদের মধ্যকার যদি কোনো অ্যাঙ্গেল থেকে থাকে, মানে অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি থেকে অন্য কিছু বড় যদি হয়, তাহলে সেখানে আমাদের এখানে একটা কসের একটা টার্ম এখানে আসবে, কস থিটা এখানে আসবে আর কি। মূলত মানে যে কোনো একটা এরিয়া, যে এরিয়াতে আমরা কল্পনা করছি, সেই এরিয়ার দিক এবং সেই এরিয়া দিকে ওই ম্যাগনেটিক ফিল্ডের যে পরিমাণ প্রজেকশন আছে, এই দুইটার গুণফল, মানে ম্যাগনেটিক ফিল্ডের প্রজেকশন এবং এরিয়ার ভ্যালু। আচ্ছা, তো এখানে বিটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কি করে বলতে পারি এটাকে, কারণ এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স এর টোটাল পরিমাণটা। এ হচ্ছে এরিয়া, এরিয়ার মধ্যে এই পরিমাণ ফ্লাক্স আছে। তাহলে এটাকে যদি নিচে দিয়ে দিয়ে দাও, তাহলে বি ইকুয়ালস টু ফাই বাই এ, মানে ইউনিট এরিয়াতে কতখানি ফ্লাক্স আছে। এটাকে আমরা তাহলে কি বলতে পারি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। বুঝছো, ফাই ইকুয়ালস টু বি এ, এটা আমরা জানি। এ হচ্ছে এরিয়া, এরিয়াকে যদি নিচে পাঠিয়ে দাও, ফাই এর নিচে যদি দিয়ে দাও, তাহলে বি ইকুয়ালস টু ফাই বাই এ। তাহলে ইউনিট এরিয়াতে কি পরিমাণ ফ্লাক্স আছে, বলে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স আছে, সেটাকে আমরা বলছি মূলত ওই স্থানের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। একজন কোশ্চেন করছে এই এরিয়াটা কার, আমরা যে এরিয়ার কনসিডার করছি আর কি, মানে যে এরিয়াতে ফ্লাক্সের ভ্যালুটা বলছি, সেই এরিয়াটা হচ্ছে আমাদের এখানকার এরিয়া। যদি আমরা এই ফিগারটা যদি দেখি, মনে করো এই যে একটা সার্কেল দেখানো হয়েছে, এটা এটা দেখতে কিন্তু অনেকটা ওভারশেপ মনে হচ্ছে, কিন্তু এটা একটা সার্কেল, আমরা সাইড ভিউ থেকে দেখছি বলে এরকম মনে হচ্ছে। তো এই সার্কেলের এরিয়া যদি আমাদের হয় এ, এবং তার মধ্যে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স যদি হয় এতগুলা, এটা টোটাল ভ্যালুটা যদি হয় ফাই, তাহলে ফাই বাই এই এরিয়া, এটা হচ্ছে আমাদের এই স্থানে ইউনিট এরিয়াতে কতখানি ম্যাগনেটিক ফ্লাক্স থাকছে, সেই ভ্যালুটা, মানে বি এর ভ্যালুটা তখন তুমি পেয়ে যাবে। বা তুমি যদি এখানকার টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স জানতে চাও, তাহলে এখানে কি পরিমাণ বি আছে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আছে, ওই ডেনসিটিকে এটা টোটাল এরিয়া দিয়ে যদি গুণ করো, তাহলে ওই এরিয়াতে কতখানি ম্যাগনেটিক ফ্লাক্স আছে এটা পেয়ে যাবে। সহজ কথা। তো এই ম্যাগনেটিক ফ্লাক্সের যে ইয়া ফাইয়ের যে ইউনিট, এটা কি, এটার ইউনিট হচ্ছে ওয়েবার মিটার স্কোয়ার। বুঝছো, ফায়ার একক, এটা হচ্ছে তোমার ওয়েবার মিটার স্কোয়ার। এখন এটা দিয়ে এইকে যদি ভাগ করো, এটাকে যদি ভাগ করা হয়, তাহলে আমাদের যেটা হয়, বি এর ইউনিট হয় মূলত টেসলা। টেসলা, এটা হচ্ছে আমাদের বি এর ইউনিট। বি হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। তো এটাই আমরা এখানে বলতে চাচ্ছিলাম, টেসলা হচ্ছে আমাদের মূলত বি এর ইউনিট বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এটার ইউনিট টেসলা মিটার পার অ্যাম্পিয়ার আমরা কিন্তু পাচ্ছি। তো এটাকে আমরা একটু ভাগ করতে পারি, টেসলা মিটার। এখন টেসলা মিটার পার অ্যাম্পিয়ার থেকে আমরা যদি একটু ভাঙি, তাহলে ওই টেসলাকে কি লেখা যায়, টেসলাকে লিখে যায় যে ওয়েবার পার মিটার স্কয়ার। কি করে ওয়েবার পার মিটার স্কয়ার লেখা যায়, কারণ ফাই ফাইয়ের যে ইউনিট, ফাইয়ের ইউনিট হচ্ছে ওয়েবার, বি এর ইউনিট হচ্ছে টেসলা, আর এর ইউনিট হচ্ছে মিটার স্কয়ার। তাহলে এখন তুমি এটাকে বি এর ইউনিটটা যদি তুমি বের করতে চাও, মানে টেসলা সমান কত বের করতে চাও, তাহলে এখানে এটাকে নিচে পাঠিয়ে দাও, তাহলে ওয়েবার পার মিটার স্কয়ার। আমরা এটাই এখানে লিখেছি আর কি, টেসলার জায়গাতে আমরা লিখতে পারি তাহলে ওয়েবার পার মিটার স্কয়ার। এখন এই মিটার স্কয়ার এখানে ইয়ে ছিল, ইনভার্স ছিল, সেটা এখানে একটা মিটার থেকে কেটেছে, এখানে ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার এই টার্মটা থাকছে। এখন এই ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার, এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করা যায়, ওই ওয়েবার পার অ্যাম্পিয়ার এটাকে বলা হয় হেনরি, এটাকে আমরা হেনরি লিখলাম এইচ, তাহলে হেনরি পার মিটার এটাও বলা যায়। তাহলে মিউনটের ইউনিট আমরা ইচ্ছা করে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার লিখতে পারি, ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার লিখতে পারি, হেনরি পার মিটার লিখতে পারি। এগুলো মূলত যেহেতু ডিরাইভড একক, এই ডিরাইভ ইউনিট গুলো আমরা আরো এটাকে ভাঙতে পারি, আরো কতগুলো ভাবে লেখা যায়। তো আমরা মোটামুটি এই পর্যন্ত রাখবো, আমাদের সব থেকে সুবিধাজনক হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার এটা লেখা।
আচ্ছা, পরবর্তীতে আমরা যখন লিখবো এটাকে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার হিসাবেই লিখবো। তোমরা ইচ্ছে করলে এগুলো তিনটার মধ্যে যে কোনো একটা লিখতেই পারো, সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের মূলত কুলম্বস ল ম্যাগনেটিজমের জন্য। এখন এটা যদি আমাদের ফ্রি স্পেস না হয়, ফ্রি স্পেস না হয়ে যদি এটা যদি আমাদের অন্য যে কোনো মিডিয়াম যদি থাকে যেখানে তার পারমিয়াবিলিটি হচ্ছে মিউ, তাহলে তার জন্য আমরা এটাকে এই মিউ নটটাকে আমরা মিউ লিখে দিব, এবং মিউটা হচ্ছে তার মধ্যে ওই মিডিয়ামের মধ্যে যে পরিমাণ মিউ হয় সেটা আমরা এখানে ভ্যালুটা বসাবো। সেটা তখন আর নিশ্চিন্ত এটা 4 × 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার নাও হতে পারে। আচ্ছা, এখন আমরা কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোন একটা ইউনিট পোল আমরা রাখতে পারতাম, আমাদের যদিও আমরা জানি যে একটা ইউনিট পোল মানে সেপারেট একটা পোল এভাবে হওয়া সম্ভব না, তারপরেও যদি আমরা একটা ইউনিট পোল এখানে রাখতে পারতাম, তাহলে ওই পোলটা যে পরিমাণ ফোর্স অনুভব করত সেই ফোর্সের ভ্যালুটা হচ্ছে, আমরা কিভাবে বলতে পারি, মানে ইউনিট পোলে যে পরিমাণ ফোর্স সে অ্যাপ্লাই করবে সেটা আমরা বের করতে পারি এরকম ভাবে যে সেখানে যদি আমরা নির্দিষ্ট পোল স্ট্রেংথের কোনো একটা পোলকে রাখি, যেটা ভ্যালু ধরলাম যে M2 পোল স্ট্রেংথের একটা পোল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা স্থানে যদি আমরা রাখি, তাহলে তার উপরে যদি F পরিমাণ ফোর্স অ্যাপ্লাইড হয়, তাহলে ইউনিট পোল স্ট্রেংথের উপরে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাইড হবে সেটা হচ্ছে F/M2। এইটুকুতে কারো কোনো আপত্তি নাই তো? M2 পোল স্ট্রেংথের উপরে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাইড হয় সেটা হচ্ছে F, তাহলে ইউনিট পোল স্ট্রেংথের উপরে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাইড হবে সেটা F/M2। এটা আমরা বলতেই পারি, তাই না? এখন তাই যদি হয় তাহলে F এর ভ্যালু হচ্ছে, আমরা টোটাল এই জিনিসটা হচ্ছে আমাদের F এর ভ্যালু, আমরা এটাকে তাহলে M2 দিয়ে যদি ভাগ করি তাহলে M2 কেটে যাবে এবং আমরা μ0/4 ইন্টু M1/r² এই ভ্যালুটা পাবো। তাহলে বি বিটাই হচ্ছে আমাদের মূলত ওই যে ইউনিট পোল স্ট্রেংথের উপরে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয় সেটা আমরা বলতে পারি ওখানকার ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি অথবা ম্যাগনেটিক ইন্ডাকশন। এটা আমরা এভাবে বলতে পারি আর কি, ডিফাইন করতে পারি, এবং সেটার ভ্যালু হচ্ছে μ0/4 ইন্টু M1/r²। এখন আমরা এই μ0/4 কে বাদ দিয়ে M1/4πr² এই জিনিসটা যেটা আছে এটাকে আমরা আরেকটা সংক্ষেপে আরেকটা ভাবে লিখতে পারি। এটাকে আমরা যদি H বলি, মিউ নট বাদ দিয়ে M1/4πr², এটাকে যদি আমরা H বলি তাহলে এটা সমান আমরা লিখি B=μ0 × H। B=μ0 × H, এই বি আর এইচ মূলত তাহলে একই রকম জিনিস হচ্ছে। আমাদের কোন একটা সিস্টেমে হতে পারে মিউনটের ভ্যালু 1, কোন একটা ইউনিটের মানে কোন একটা হ্যাঁ সিস্টেমে যে আমরা যদি এরকম এসে ইউনিট ছাড়া অন্য কোনো একটা ইউনিট যদি নিই, অন্য কোনো সিস্টেম অফ ইউনিট যদি আমরা নিই, সেখানে হতে পারে মিউনটের ভ্যালু 1, তাহলে বি আর এইচ এখানে একই, কারণ হলো আমাদের এটা একটা জাস্ট কনস্ট্যান্ট, এটা কোনো সিস্টেমে হয়তো অন হয়ে যেতেও পারে। তো এখন এই এইচ, তাহলে আমাদের এটা মূলত একই জিনিসই হচ্ছে, জাস্ট এখানে একটা মিউনটের একটা মাল্টিপ্লিকেশন থাকছে। তো এটা অনেক ক্ষেত্রে ম্যাগনেটিজমের অনেক ক্ষেত্রে এটা এইচ কে ব্যবহার করা হয়, কোনো কোনো ক্ষেত্রে বি কে ব্যবহার করা হয়, কিন্তু আমরা এখানে এইচ এর আলাদা একটা নাম দেবো। এইচ কে আমরা বলবো ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি আমরা এটাকে বলবো। আপাতত সব ক্ষেত্রে এরকম ভাবে ধরবো যে এইচ হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি আর বি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বা ম্যাগনেটিক ইন্ডাকশন। এই বি আর এইচ কে আলাদা করার জন্য বা বি আর এইচ সম্পর্কে বলার জন্য মূলত আমাদের এতখানি বলা। আমরা এই ফর্মুলাটা মনে হয় আগে কখনো হয়তো দেখিনি, আমাদের টেক্সট বই এরকম ভাবে থাকে না, কিন্তু আমরা এরকম ভাবে এটা বলতেই পারি। আমাদের বই যদি ম্যাগনেটিজম বইগুলো দেখো তাহলে এটা দেখতে পাবে। এবং তাহলে ম্যাগনেটোস্ট্যাটিকে আমরা এরকম ভাবে বলতে পারি, দুটো পোলের মধ্যকার যে ফোর্স, এই ফোর্সটা আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি, এবং ইউনিট পোল স্ট্রেংথের উপরে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয় সেটাই আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ইন্ডাকশন বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন কথা হলো এখানে কোন ম্যাগনেটিক কোন পোলের জন্য এখানে মূলত ফোর্সটা কে পোল তৈরি করছে, মানে পোল স্ট্রেংথটা ফোর্সটা কে অ্যাপ্লাই করছে আর কে স্যার করছে। হ্যাঁ বলো। স্যার স্যার একটু স্লো হলে ভালো হতো, মানে আমাদের কাছে একটু বেশি ফাস্ট হয়ে যাচ্ছে। না আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। আমাদের এটা মানে এক্সট্রা কথা তো এই কারণে আর কি একটু ফাস্ট বলেছি আর কি। এটুকু আমাদের মূলত এই বি আর এইচ সম্পর্কে জানার জন্য আমাদের এটুকু বলা আর কি। আচ্ছা যাক স্যার এই একটা হ্যাঁ জিনিস ক্লিয়ার করা দরকার ছিল যে এখানে B=F/M2, এটা কি M2 এর ওপর M1 এর জন্য যেটা ফোর্স সেটা? আমি বুঝিনি, আরেকবার একটু বলবেন? স্যার এখানে B=F/M2 আছে, হ্যাঁ এখানে কি এটাই বলছি। M2 এর ওপর M1 এর জন্য যে ফোর্স সেটা?
M1 এর জন্য ফোর্স, হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম, এটাই বলছি আর কি। দেখো আমাদের এখানে আমরা ভাগ করেছি কাকে, F বাই M2, তাই না? মানে এটা বলছে আমরা ইউনিট পোল স্ট্রেংথের উপরে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে সেটা হচ্ছে B। তো পোল স্ট্রেংথ আমাদের যদি M2 রাখি, এই M2 পোল স্ট্রেংথ যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে রাখি, তাহলে তার উপরে ফোর্স হচ্ছে F। তাহলে এই হ্যাঁ, M2 যে বলটা, এটা সে বলটা অনুভব করছে, এই বলটাই বল অনুভব করছে। তাহলে বল তৈরি করছে কে? তৈরি করছে হলো M1। M1। জি হ্যাঁ, স্যার। তাহলে এখানে M1 ম্যাগনেটিক পোলের জন্য যে পরিমাণ, M2 এর ওপর প্রতি একক দৈর্ঘ্যে বলটা নিন। হ্যাঁ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হবে আর ডিস্টেন্সে, এটাই হচ্ছে মূলত এই F বাই M2। আবার বলছি, এখানে যে বিটা পাচ্ছ, বিটা হচ্ছে মূলত আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। এটা দুইটা পোলের জন্য হতে পারে, M1 এর জন্য হতে পারে, M2 এর জন্য হতে পারে। কিন্তু আমরা যখন এই ফর্মুলাটা লিখবো, এটা মানে হলো M1 পোলের জন্য ওই ফ্লাক্স ডেনসিটি তৈরি হয়েছে। আমরা যদি এখানে নিচে M2 দিয়ে ভাগ না করে M1 দিয়ে ভাগ করতাম, তাহলে এটা বোঝাতো যে এটা M1 পোলের জন্য, M2 পোলের জন্য ফ্লাক্স ডেনসিটি ওই পয়েন্টে, মানে আরো মানে 8 দূরত্বে আর কি, বুঝছো? এখানে যেটা থাকবে ফোর পাই মিউ নট বাই 4 পাই M1 বাই মানে এম সামথিং ডিভাইড বাই আর স্কোয়ার। এখানে যেটা থাকবে তার জন্য ফ্লাক্স ডেনসিটি তৈরি হচ্ছে, আর এখানে যেটা থাকবে সেটার জন্য সেটা ফ্লাক্স অনুভব করছে। জি স্যার, বুঝতে পারছি, একটু ক্লিয়ার করতাম ওই জন্য। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত হলো। আমরা এখানে টেস্ট লেখা, তাহলে আমরা একটু ভাঙতে পারি, এটাকে আমরা ওয়েবার পার মিটার স্কোয়ার বলতেই পারি, এটা আমরা আগেই বলেছি। এটাকে আরেকটু ভেঙে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার এটাও লেখা যায়। কিভাবে লেখা যায়? আমরা জানি যে ফোর্স কোন একটা ম্যাগনেটিক, কোন একটা চার্জ যদি কোন একটা ম্যাগনেটিক ফিল্ডে থাকে বা মুভমেন্টে থাকে, তাহলে তার উপর যে ফোর্স, যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাইড হয় সেটা আমরা জানি বি ইকুয়ালস টু, মানে এফ ইকুয়ালস টু কিউ ভিভি। এফ ইকুয়ালস টু কিউ ভিভি, এটা আমরা জানি যে ভি ভেলোসিটিতে কোনো কিউ চার্জ যদি বি ম্যাগনেটিক ফিল্ডে মুভ করে, তাহলে তার উপরে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাইড হয় সেটা এফ ইকুয়ালস টু কিউ ভিভি হয়। তো সেখান থেকে আমরা বিটাকে আলাদা করে নিয়েছি, বি ইকুয়ালস টু এফ বাই কিউ ভি হয়। তাহলে বি ইকুয়ালস টু এফ বাই কিউ ভি, এফ কে এফ এর মধ্যে রাখো। এখন এটাকে আমরা আরেকটু চেঞ্জ করতে পারি, কিউ এই ভিটাকে ভেলোসিটি যেহেতু, এটা ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম আমরা বলতেই পারি। তাহলে কিউ ইন্টু এস বাই টি। এখন এই এস বাই টি, এটিটাকে আমরা ইচ্ছা করলে কিউ এর নিচে বসাতে পারি। কিউ এর নিচে যদি বসাই, তাহলে কিউ বাই টি মানে হলো কারেন্ট আই, তাহলে এফ বাই আই এস। তো এফ এর ইউনিট হচ্ছে নিউটন, নিউটন আছে। কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, যেহেতু এটা অ্যাম্পিয়ার নিচে আছে তাহলে এটা পার অ্যাম্পিয়ার। এস এর ইউনিট হচ্ছে মিটার, যেটা নিচে আছে তাহলে এটা পার মিটার। তাহলে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। এটাকে আমরা আরো আগাতে পারি। এফ এর এখানে যদি আমরা এস লাগাই আর একটা, তাহলে নিচে একটা এস আমাদের এক্সট্রা দিতে হবে, তাহলে এখানে হবে এফ টাইমস এস ডিভাইডেড বাই আই এস স্কোয়ার। তখন আমরা উপরে বলতে পারি এটা হচ্ছে আমাদের ওয়ার্ক, আর নিচে কারেন্ট টাইমস সেকেন্ড ডিস্টেন্স স্কোয়ার। তখন আমরা বলবো জুল পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড স্কোয়ার, সরি পার মিটার স্কোয়ার। বুঝছো? এভাবে আমরা আরো আগাতেই পারি। তো আমাদের এত ডিরাইভ করার দরকার নেই, এই পর্যন্ত বুঝলেই হবে। এখন তোমাদের এই জিনিসটা দেখার বিষয় যে বি এবং এইচ, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো কিনা। জিনিসটা মূলত একই, দুটোই আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির মতো বা ইউনিট। একটা পোল যদি এখানে রাখা হয়, তাহলে সেখানে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাইড হবে সেই জিনিসটাই। তো এটাকে আমরা দুই ভাবে নাম দিয়েছি, কোনো কোনো ক্ষেত্রে আমাদের মিউ ছাড়া দরকার হয়, কোনো কোনো ক্ষেত্রে মিউ সহ আমরা দরকার হয়। তো মিউ ছাড়া যে যেটা, সেটাকে আমরা বলেছি যে এটা হচ্ছে বি, এটা মানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা ম্যাগনেটিক ফ্লাক্স ইন্ডাকশন। আর মিউ গুণ করে যেটা আমরা পাচ্ছি এইচ, সেটা হচ্ছে আমাদের মূলত ম্যাগনেটিক ইন্টেন্সিটি। তো এই হচ্ছে আমাদের বিষয় আর কি। আমরা এই পর্যন্ত বুঝলে আপাতত সামনে আমরা আরেকটা আগাতে পারবো। এখন আমরা কোন একটা সেলফ ইন্ডাকশন, ইন্ডাকটেন্স আমরা বের করতে চাই কোনো একটা সলিনয়েডের জন্য। একটা সলিনয়েডের জন্য সেলফ ইন্ডাকটেন্স কেমন হয়, এটা আমাদের আজকে বের করা লাগবে আর কি। তো এইটুকু আমাদের আগে হয়ে আছে যে কোনো একটা সলিনয়েডে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই কারেন্ট ফ্লো করার জন্য একটা সলিনয়েড মনে করে এটা, এখানে এরকম ভাবে একটা তার এরকম ভাবে জড়ানো আছে। এখানে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্ট ফ্লো পরিমাণ আই, এবং এই ফ্লো এর জন্য এখানে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এর ভিতরে, সেটা ভ্যালু হচ্ছে বি। তো আমরা এখান থেকে যে পরিমাণ ফ্লাক্স আমরা পাবো সেটা ফাই ইকুয়ালস টু বি এ কস থিটা, যেটা আমরা জানি ফাই ইকুয়ালস টু বি এ কস থিটা। এখন এই বি এবং এইচ এর মধ্যে একটা রিলেশন আমরা আগে জানলাম যে বি ইকুয়ালস টু মিউ নট এইচ। তাহলে আমরা বি ইকুয়ালস টু মিউ নট এইচ বলতে পারি। এখন এইচ সমান আমরা এই এন আই ডিভাইডেড বাই এল এটা লিখতে পারি।
এটা লিখতে পারি, এটা কিভাবে লিখতে পারি এটা তোমাদের একটু হয়তো প্রথমে খটকা লাগবে, আমরা আরেকটু ডিরাইভ করে আসি। আমরা এখানে এই যে ক্লোজ ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট এন আই, এই জিনিসটা তোমরা চিনো কিনা? ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল মানে আমরা ক্লোজ লাইন ইন্টিগ্রাল নিচ্ছি ম্যাগনেটিক ফিল্ডের একটা লাইনের মধ্যে, ক্লোজ লাইনের মধ্যে, ক্লোজ লুপের মধ্যে, তাহলে এটা সমান আমরা বলছি মিউ নট টাইমস এন আই। এই ফর্মুলা তোমাদের পরিচিত কিনা? কে বলতে পারবে এটা কোথায় পড়েছো বা জানো কিনা? এখন হচ্ছে ম্যাগনেটিক যে বি এর মান নির্ণয় করেছিলাম, সেখানে এটা পড়েছিলাম ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট এন এটা আই। কোনো একটা ল, কোন ল বলতে পারবা? আচ্ছা, কেউ কি পারবে? অ্যাম্পিয়ারের সূত্র না স্যার এটা? হ্যাঁ, অ্যাম্পিয়ারস ল। জি এটা তো স্যার। আমাদের অ্যাম্পিয়ারস ল। বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট এন আই ইন্টু ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট এন আই, অ্যাম্পিয়ারস ল। সহজ কথা। আর তারপরেও তো আমি এখানে লিখে রেখেছি অ্যাম্পিয়ারস ল, এটা দেখেও তো বলতে পারো যে এটা আসলে অ্যাম্পিয়ারস ল। আচ্ছা, স্যার এটা অনেক ছোট করে লেখা আছে, বোঝা যায় না। এটা অনেক ছোট করে লিখেছি এই কারণে যে তোমরা একটু মাথা খাটাও, তারপরে যখন পারবো না তখন আমি বলবো যে এখানে তো ছিল, তোমরা বলতে পারো। আচ্ছা, যাক। তো অ্যাম্পিয়ারস ল হচ্ছে তাহলে এটা যে ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট এন আই। তো এটা কি বোঝায় যে কোনো একটা ক্লোজ লুপের মধ্যে যদি এন পাখির একটা লুপ যদি এখানে থাকে এবং তার মধ্যে টোটাল কারেন্ট যদি হয় আই, তাহলে ওই ওই কারেন্ট যেটা হবে সেটা হচ্ছে আসলে মূলত ওখানে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন আছে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আছে, এটা যদি লাইন ইন্টিগ্রাল নাও তাহলে এটা টোটাল কারেন্টের মিউ নট গুণের সমান হয়। এটা তোমরা আগে পড়েছো আর কি। তো আমাদের এখানে এটা যদি একটা ক্লোজ লুপ যদি হয়, এখানে সবগুলো ক্লোজ লুপ এবং সবগুলো এক একটা সার্কেল, এবং এটার মোট মানে একটা একটা সার্কেল থেকে আরেকটা বা একটা পাক থেকে আরেকটা পাক কম বেশি হচ্ছে না, এবং একটা পাকের ডায়ামিটারও কম বেশি হচ্ছে না। যদি এরকম হয়, আরেকটা বিষয় হলো যে এখানে কারেন্টেরও কোনো ফ্লো চেঞ্জ হচ্ছে না, কারেন্ট আই এটা আই থাকছে। তার মানে হলো এখানে ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন যেটা, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি যেটা, এটা চেঞ্জ হওয়ার কোনো আর স্কোপ নাই। আই কনস্ট্যান্ট, দুইটা পাকের মধ্যকার দূরত্ব কনস্ট্যান্ট, একটা পাকের যে ডায়ামিটার সেটাও কনস্ট্যান্ট, তাহলে বি আমাদের মূলত কনস্ট্যান্ট থাকছে। এটাকে আমাদের তাহলে ইন্টিগ্রেশনের বাইরে আমরা নিয়ে যেতে পারি। এই মিউ নটটাও আমরা বাইরে নিয়ে আসলাম এবং এটা বি বাই মিউ নট এখানে করে দিলাম। তোমাদের বুঝতে অসুবিধা হলো একটু বড় করে দেখা এটা। এখন এই ডিএল, ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ডিএল, এটা বলতে কি বোঝায়? ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ডিএল, এটা করে কি পাবা? আমরা তো ইন্টিগ্রেশন নিচ্ছি, মানে হলো যে ডিএল মানে একটা তুমি, যেহেতু আমাদের এখানে একটা লুপ, একটা একটা লুপ মানে হলো এখানে একটা কি বলে এটা সার্কেল, ওই সার্কেলে একটা স্মল এলিমেন্ট হচ্ছে ডিএল, এবং টোটাল তুমি যদি নাও তাহলে এটা হবে মূলত ওই সার্কেলের টোটাল সার্কমফারেন্স বা টোটাল লেন্থ। এটাকে যদি টোটাল। আমরা এল বলি, এটা যদি আমরা এল বলি তাহলে এখানে বি বাই মিউ নট ইন্টু এল এটা হয়। আবার আরেকটা জিনিস এখানে দেখার বিষয় যে বি ইকুয়ালস টু যদি মিউ নট এইচ হয়, তাহলে বি বাই মিউ নট এটাকে আমরা তাহলে কি বলতে পারি? এইচ বলতে পারি, তাই না? এটাকে আমরা তাহলে এইচ বলতে পারি। আবার আরেকটা জিনিস থাকলো যে ডান দিকে আমাদের থাকছে এন আই, তাহলে আমরা এই যে এইটুকু মিলে যদি আমরা যদি এই মানে ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ডিএল এটা যদি আমাদের এল হয়, টোটাল এল হয়, তাহলে এই এলটাকে এবার নিচে পাঠিয়ে দাও, তাহলে বি বাই মিউ নট ইকুয়ালস টু এন আই বাই এল। কিন্তু বি বাই মিউ নট মানে হলো আমাদের এইচ, তাহলে এইচ ইকুয়ালস টু এন আই বাই এল হচ্ছে। আমরা এই কাজটাই করেছি। তাহলে আমরা এখান থেকে এই এইচ ইকুয়ালস টু এন আই বাই এল, এটা আমরা পেলাম কোথায়? এটা পেলাম হলো মূলত অ্যাম্পিয়ার্স ল থেকে। আচ্ছা, তাহলে এটা যদি আমাদের অ্যাম্পিয়ার্স ল থেকে পাই, তাহলে আমরা একটু এরপরে সামনে আগাই। তাহলে আমরা এখন এই ভ্যালুটা পেয়েছি, বি এর ভ্যালুটা। এই বি এর ভ্যালুটা যদি আমরা সেলফ ইন্ডাকশনের যে ইকুয়েশন আমরা জানি যে, এটা কি তোমাদের আগে বলা হয়েছিল কি? মনে হয় হয়নি। এন ফাই ইকুয়ালস টু এল আই, না হ্যাঁ আমি বলেছি এন ফাই ইকুয়ালস টু এল আই। আমরা এটা ওই সেলফ ইন্ডাকশন যখন করেছিলাম তখন আমরা বলেছিলাম এই যে ফাই ইকুয়ালস টু এল আই। এটা ছিল আমাদের এক পাকের জন্য ফাই ইকুয়ালস টু এল আই। আমরা যদি এন পাকের জন্য যদি বলি তাহলে ফ্লাক্স আমাদের এন গুণ হবে, তাহলে এন ফাই ইকুয়ালস টু এল আই। এক পাকের জন্য ফাই বি ইকুয়ালস টু এল আই। কি করে হলো? যতখানি কারেন্ট, যত বেশি কারেন্ট তত বেশি ফ্লাক্স, তাহলে ফ্লাক্স ফাই ইজ প্রপোর্শনাল টু আই। তাহলে ফ্লাক্স ইকুয়ালস টু এল আই, এল হচ্ছে আমাদের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এটাকে আমরা বলছি সেলফ ইন্ডাকশন, সেলফ ইন্ডাকটেন্স কোন একটা কয়েলের জন্য।
কয়েলের যে কোনো একটা প্যারামিটার যদি চেঞ্জ হয় তাহলে আমাদের এল এর ভ্যালুটা চেঞ্জ হবে। যে কোনো প্যারামিটার বলতে হতে পারে ডায়ামিটার, হতে পারে লেন্থ, হতে পারে এর মধ্যেকার মিডিয়াম, যে কোনো কিছু হতে পারে। তো এটা যে কোনো একটা প্যারামিটার চেঞ্জ হলে এল চেঞ্জ হয়ে যাবে এবং আলাদা ভ্যালু চলে আসবে সেক্ষেত্রে আর কি। তো এটা এক পাকের জন্য হলো এন ফাই ইকুয়ালস টু এল আই। আর এন পাকের কয়েল যদি হয়, এন পাকের যদি কোনো একটা ইন্ডাক্টর হয়, তাহলে এন ফাই ইকুয়ালস টু এল আই হবে। তো এই কাজটি আমরা করেছি এখানে, এন ফাই ইকুয়ালস টু এল আই। তো এই এল আই এর আইটা এপাশে চলে আসলো, তাহলে এল ইকুয়ালস টু এন ফাই ডিভাইডেড বাই আই। এখন ফাই এর ভ্যালু আমরা কি জানি, ফাই এর ভ্যালু আমরা উপরে একটু বের করলাম, ফাই ইকুয়ালস টু বি এ কস থিটা। অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি কখন, মানে একদম এরিয়ার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো যায়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনের সাথে এরিয়ার ডিরেকশন হচ্ছে 0 ডিগ্রি। এ কথা একটু বুঝতে হবে আর কি। আমাদের এরিয়ার সাথে পারপেন্ডিকুলারলি যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো যায়, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো যদি যায়, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের সাথে ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই এরিয়ার ডিরেকশন হচ্ছে 0 ডিগ্রি। এইটুকু বোঝো কিনা? কারণ এরিয়ার নিজের অ্যাঙ্গেলই হচ্ছে এরিয়ার সাথে পারপেন্ডিকুলার, এরিয়ার ডিরেকশনই নিজের সাথে পারপেন্ডিকুলার, তাহলে ওই পারপেন্ডিকুলার ডিরেকশনের সাথে আরেকটা পারপেন্ডিকুলার ডিরেকশনের অ্যাঙ্গেল তো অবশ্যই 0 হবে। এটা হয় আর কি। তো তো সেখান থেকে আমাদের যদি এটা পারপেন্ডিকুলার ডিরেকশন যদি হয়, তাহলে ফাই ইকুয়ালস টু বি এ আমরা বসাতে পারি, তাহলে এন ইন্টু বি ডট এ ডিভাইডেড বাই আই। আচ্ছা, তারপরে আমরা যেটা করব সেটা হলো আমাদের এই বি এর ভ্যালু আমরা জানি, বি এর ভ্যালুটা মিউ নট এন আই ডিভাইডেড বাই এল, এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এন ইন্টু মিউ নট এন আই এ ডিভাইডেড বাই এল আই। তো এন এখানে দুইবার আছে, স্কোয়ার করে নাও, তাহলে মিউ নট এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল। আই আই কেটে গেল, তাহলে আমরা এখানে যেটা পেলাম আই ইকুয়ালস টু মিউ নট এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল। এটা হচ্ছে আমাদের মূলত সেলফ ইন্ডাকটেন্স কোন একটা সলিনয়েডের জন্য। এন পাখির একটা সলিনয়েড যেটা ক্রস সেকশনাল এরিয়া এ এবং টোটাল লেন্থ হচ্ছে এল, টোটাল লেন্থ এখানে এল, তাহলে তার তার জন্য আমরা যে পরিমাণ সেলফ ইন্ডাকটেন্স পাবো সেটা হচ্ছে এই এল ইকুয়ালস টু মিউ নট এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল। তো এটা হয়তো তোমাদের জানা, আমরা জাস্ট এটা রিভিউ করছি, আমাদের এগুলো তো আগে হয়ে থাকার কথা আর কি। তারপরে সমস্যা থাকলে বলতে পারো। এখন এ যেটা এরিয়া, এরিয়া এখানে হলো আমাদের এটা ক্রস সেকশনাল এরিয়া, এটা ডায়ামিটার রেডিয়াস যদি হয় আর, তাহলে এরিয়া হবে পাই আর স্কোয়ার। তোমরা জানো যেটা এরিয়া পাই আর স্কোয়ার, এটা এখানে লেখা আছে। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল আছে, হোমওয়ার্ক আছে, এটা তোমরা করবা বাসায়। যে এন পাকের বা 400টা পাকের একটা কয়েলের সেলফ ইন্ডাকটেন্স হচ্ছে 8 মিলি হেনরি। তাহলে এটার মধ্যে দিয়ে যদি আমাদের 5 ইন্টু 10⁻⁻8 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তাহলে এর মধ্যেকার ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কত বা বি এর ভ্যালু কত, এটা বের করতে বলেছে। ও, ম্যাগনেটিক ফ্লাক্স এর ভ্যালু মানে 5 ভ্যালু বের করতে বলেছে, ফ্লাক্স ডেনসিটি বলেনি, ম্যাগনেটিক ফ্লাক্স এর কথা বলেছে। একটা জিনিস দেখো, এখানে ম্যাগনেটিক ফ্লাক্স আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, যদি ম্যাগনেটিক ফ্লাক্স পর্যন্ত বলে তাহলে ফাই জানতে চাচ্ছে, যদি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বলে তার মানে বুঝতে পারছে এটা বি জানতে চাচ্ছে। এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কে অনেক সময় আবার ফ্লাক্স ম্যাগনেটিক ইন্ডাকশনও বলে, এটা আগেই বলেছি, ম্যাগনেটিক ইন্ডাকশন এখানে বলতে পারে। তো সেইভাবে তোমরা অ্যান্সারটা করবা, এটা খেয়াল রাখতে হবে কোনটা চাচ্ছে। আচ্ছা, তারপরে হলো এনার্জি স্টোরড ইন এ সলিনয়েড, এনার্জি স্টোরড ইন এ ম্যাগনেটিক ফিল্ড। একটা ম্যাগনেটিক ফিল্ড, এটা অবশ্যই আমরা সলিনয়েডের কথাই বলবো আর কি। তো একটা সলিনয়েডের মধ্যে বা একটা ম্যাগনেটিক ফিল্ডে যে পরিমাণ এনার্জি স্টোরড হয় সেই ভ্যালুটা আমরা বের করতে চাই আছে। তো একটা সলিনয়েড মনে করো বা একটা ইন্ডাক্টর মনে করো এরকম ভাবে আছে, যেটার সেলফ ইন্ডাকটেন্স হচ্ছে এল। তো এর মধ্যে দিয়ে আমরা কারেন্ট ফ্লো যদি আমরা করি, একটা ব্যাটারি যদি এরকম ভাবে সংযোগ দিয়ে দিই, তাহলে এর মধ্যে আমরা কারেন্ট ফ্লো পাবো। এবং কারেন্ট ফ্লো পেলে ইনিশিয়ালি এর মধ্যে কি হবে, কারেন্ট 0 থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত পৌঁছাবে। তো 0 থেকে যখন ম্যাক্সিমাম ভ্যালু পৌঁছাচ্ছে তখন সেটা কি করবে, এখানে একটা সেলফ ইন্ডাকশন হবে, এটা আমরা জানি। এবং সেলফ ইন্ডাকশনের কারণে যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে, ওই কারেন্টটা হবে আমাদের যে অ্যাকচুয়াল কারেন্ট, যেটা আমাদের যে কারেন্টের প্রথম ফ্লো করছিল সেই কারেন্টের অপোজিট ডিরেকশনে। তাহলে এটা কারেন্ট যদি এদিক থেকে এদিকে ফ্লো হয়, তাহলে এটা সেলফ ইন্ডাকশনের জন্য যে কারেন্টটা ফ্লো করবে সেটা এদিক থেকে এদিকে হবে, যেটা কিনা আগের কারেন্টকেই
বাধা দিবে। আমরা এটা জানি যে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য যে কারেন্ট ফ্লো করে, সে ইনডিউসড কারেন্টের ডিরেকশন এমন দিকে হয় যাতে কিনা এটা যে কারণে তৈরি হচ্ছে বা যে কারণে ফ্লো করছে ওই কারণটাকেই অপোজ করে, ওই কারণটাকে বাধা দেয়। এখানে কারেন্টটা তৈরি হচ্ছিল, এখানে ইনডিউসড কারেন্ট তৈরি হচ্ছিল মূলত এখানকার কারেন্টটা ফ্লো হওয়ার জন্য। তাহলে এই কারেন্টটাকেই আমাদের বাধা দিতে হবে, এই কারণে আমাদের ফ্লো এর ডিরেকশন হবে ঠিক এটার অপোজিট ডিরেকশনে। তো এখানে যে পরিমাণ ইএমএফ জেনারেট হবে এই কারেন্টটা ফ্লো করার জন্য, সেই ইএমএফ এর ভ্যালু যদি হয় ই, মানে আমাদের জিরো থেকে ম্যাক্সিমাম কারেন্ট আই ফ্লো করার জন্য যে পরিমাণ ইএমএফ জেনারেট হবে সেটা যদি ই হয়, তাহলে ই ইকুয়ালস টু মাইনাস এল ডিআই বাই ডিটি। এই ভ্যালুটা আমরা আগে জানি যে এখানে আমাদের ফাই ছিল, ফাই ইকুয়ালস টু এল আই, এটা আমরা জানি ফাই ইকুয়ালস টু এল আই, সেখান থেকে ই ইকুয়ালস টু মাইনাস এল ডিআই বাই ডিটি, এটা আমরা জানি। এটা নেগেটিভ কেন? এখানে নেগেটিভ কারণ হলো এটা যেদিকে ফ্লো করছে তার অপোজিট ডিরেকশন বোঝানোর জন্য এখানে একটা নেগেটিভটা আমাদের থাকতে হবে আর কি, মানে এটা ডিরেকশনটা, ফ্লো ডিরেকশনটা মূলত আমাদের মূল কারেন্টের অপোজিট ডিরেকশনে, এটা বোঝানোর জন্যই একটা নেগেটিভ সাইন এখানে আসছে। এটা পরের ফিগারে এটা দেখানো হলো আর কি, মূলত এটা এদিকে কারেন্ট ইটা ফ্লো করছে এদিকে এবং ভি এর জন্য কারেন্ট ফ্লো করছে এইদিকে। তাহলে এটা যে কোনো সময় এই কারেন্ট গুলো যে ফ্লো করছে এটার জন্য যে পরিমাণ মানে আমরা একটা অল্প সময়ের জন্য যদি বলি, সেই অল্প সময়ে যে পাওয়ার মানে কারেন্ট টাইমস ভোল্টেজ যেটা এখানে এই কয়েলের উপর অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে মূলত ডিইউ ইকুয়ালস টু, মানে এখানে আমরা পি ইকুয়ালস ডিইউ বাই ডিটি। অল্প সময়ের জন্য যে পরিমাণ পাওয়ার তুমি এখানে পাবা বা এখানে যে পরিমাণ এনার্জি স্টোর হবে সেটা আমরা বলতে পারি হলো পি ইকুয়ালস টু ডিইউ বাই ডিটি। মানে ডিটি টাইমে যদি ডিইউ পরিমাণে এনার্জি যেটা এখানে স্টোর হয় বা তুমি এখানে যেটা অ্যাপ্লাই করো, একই কথা, যেটুকু তুমি অ্যাপ্লাই করবে সেটুকু এখানে স্টোর হচ্ছে, যদি বাইরে থেকে কোনো লস না হয়। তাহলে যেটুকু এনার্জি তুমি এই ব্যাটারি থেকে এই কয়েলের উপরে দিচ্ছ ওইটুকু এনার্জি কয়েলে এটা ম্যাগনেটিক ফিল্ড হিসেবে স্টোর হবে। তো আমরা এই স্মল পাওয়ার যদি আমরা বলি যে এখানে আমরা অল্প সময়ের জন্য ডিটি সময়ের জন্য ডিউ পরিমাণে এনার্জি যদি এখানে দিই তাহলে স্মল পাওয়ার পি ইকুয়ালস টু ডিউ বাই ডিটি হয়। তাহলে ডিউ ইকুয়ালস টু পি ইন্টু ডিটি, এটা লেখা যায়। আচ্ছা, তাহলে পি ইকুয়ালস টু আমরা আমরা এখন বলতে পারি ই টাইমস আই। আমরা যদি টোটালটা যদি বলি, অল্প সময়ের জন্য না বলে যদি টোটালটা বলতে চাই, তাহলে আমরা পি ইকুয়ালস টু ই টাইমস আই। এখানে এখানে যে পরিমাণ ইনডিউসড কারেন্ট হচ্ছে সেই ইনডিউসড ইএমএফ যেটা হচ্ছে সেটা যদি ই হয় এবং সেই ইনডিউসড ইএমএফ এর জন্য যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা যদি আই হয়, তাহলে আমরা এখন বলতে পারি পি ইকুয়ালস টু মাইনাস ই ডট আই। কারণ হলো আমরা জানি পাওয়ার সময় জানি হলো ভোল্টেজ টাইমস কারেন্ট, এটা আমরা জানি যে ইলেকট্রিক কারেন্টের জন্য আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে পাওয়ার ইকুয়ালস টু পটেনশিয়াল টাইমস কারেন্ট। তাহলে পি ইকুয়ালস টু ই ডট আই, এটা আমরা বলতে পারি। তাহলে এই ভ্যালুটাই যদি আমরা এখানে বসাই তাহলে ডিইউ ইকুয়ালস টু মাইনাস ই ডট আই টাইমস ডিটি, এটা আমরা বলতে পারছি এখান থেকে। ই এর ভ্যালু আমরা আগে থেকে জানি যে ইকুয়ালস টু মাইনাস এল ডিআই বাই ডিটি, তাহলে ওই ভ্যালুটা যদি বসাও তাহলে মাইনাসে মাইনাসে একটা প্লাস হয়ে গেল, এল ডিআই বাই ডিটি টাইমস আই ডিটি এটা থাকছে। তো এই আই ডিটি ডিটি তাহলে এখানে ডিটি কেটে যাচ্ছে, তাহলে এখানে এল আইটা বামে নিয়ে আসো, এল আই ডিআই থাকছে, তাহলে ডিইউ ইকুয়ালস টু এল আই ডিআই। এখন বিষয় হলো যে এনার্জি যে স্টোরড হবে এখানে এই ইনভার্টারে যে পরিমাণ এনার্জি স্টোর হচ্ছে এটা তো আর একবারে হবে না, একদম অল্প থেকে শুরু করে আস্তে আস্তে ম্যাক্সিমাম ভ্যালু ইউ পর্যন্ত যাবে। আমাদের টোটাল যে এনার্জি এখানে স্টোরড হবে আমরা যে এখান থেকে সাপ্লাই দিচ্ছি এটা ভ্যালু যদি হয় ইউ, এই ইউটা প্রথমে ছিল এখানে জিরো, তারপর আমরা এখানে সুইচ অন করলাম, এনার্জি স্টোর হওয়া শুরু করলো, এটা জিরো এনার্জি থেকে আমাদের ম্যাক্সিমাম ইউ এনার্জি পর্যন্ত এটা স্টোর করতে পারে। তাহলে জিরো থেকে ইউ পর্যন্ত যখন স্টোর করছে তাহলে আমরা এটা টোটালটা পেতে পারি এরকম ভাবে যে টোটাল এনার্জি ইউ ইকুয়ালস টু জিরো টু ইউ ইন্টু ডিইউ। তাহলে ডিইউটা হচ্ছে আমাদের ডিটি টাইমে যে পরিমাণ এনার্জি স্টোর হয়, তাহলে এটাকে যদি আমরা জিরো থেকে ইউ লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করি তাহলে টোটাল এনার্জিটা পেয়ে যাই। তাহলে টোটাল এনার্জি ইকুয়ালস তাহলে জিরো টু আই ইন্টু এল আই ডিআই। এটা কেন করলাম যে জিরো টু ইউ থেকে লিমিট চেঞ্জ করে দিলাম, কারণ হলো আমাদের যখন এখানে ডি ইউ আছে, ডি এর সাথে যখন ইউ আছে এটা লিমিটও হবে ইউ রিলেটেড একটা লিমিট। তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে মিনিমাম হতে পারে জিরো এবং ম্যাক্সিমাম হচ্ছে ইউ। তারপরে ডিইউ এর ভ্যালুটা আমরা বসাতে পারি, ডিইউ সমান হলো এল আই ডিটি এল আই ডিআই। তাহলে এল আই ডিআই যখন এখানে বসালাম তাহলে এখন আমাদের ডি এর সাথে আই আছে, তাহলে লিমিটও আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে, লিমিট হবে এবার আই রিলেটেড লিমিট
আই এর ম্যাক্সিমাম ভ্যালু কত আর মিনিমাম ভ্যালু কত। এটা মিনিমাম হবে 0 যখন কোনো সুইচ অন করনি, মিনিমাম কারেন্ট 0 কারেন্ট। সুইচ যখন অন করলা একটা সার্টেন টাইম পরে এটা ভ্যালুটা ম্যাক্সিমাম কারেন্ট আই এ পৌঁছাবে, তাহলে 0 টু আই, তাহলে এল আই ডিটি। এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করো, এল কনস্ট্যান্ট, আই কিন্তু আবার কনস্ট্যান্ট না, কারণ হলো ডি এবং আই, মানে ডি এর সাথে আমাদের এখানে আই আছে, তাহলে কারেন্টের ভ্যালুটা 0 থেকে ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত পৌঁছাচ্ছে। ওইটুকু সময়ের মধ্যে কারেন্ট আমাদের কনস্ট্যান্ট না। কিন্তু যখন কারেন্টটা ম্যাক্সিমাম পৌঁছে যাবে, ম্যাক্সিমাম কারেন্ট পৌঁছে যাওয়ার পরে আমাদের এই কারেন্টটা কিন্তু আবার কনস্ট্যান্ট হয়ে যাবে। কিন্তু আমরা যখন পৌঁছাচ্ছে ওই সময়কার কথা বলছি, এখানে একটু খেয়াল করবা, এটা যদি আমাদের ডিসি সোর্স, আমরা যখন কারেন্টটা দিচ্ছি আমরা জানি যে কারেন্ট কনস্ট্যান্টই হয়, কিন্তু কনস্ট্যান্ট প্রথমে থাকবে না, কারণ হলো প্রথমে 0 থেকে ম্যাক্সিমাম এই আই এই পর্যন্ত পৌঁছাতে হবে। তো এই যে ট্রানজিশন টাইমটা, ওই ট্রানজিশন টাইমের মধ্যকার কারেন্টের কথা আমরা যখন বলছি, এখানে আমাদের আইটা কনস্ট্যান্ট না, আইটা ভ্যারি করছে, 0 থেকে ম্যাক্সিমাম ভ্যালু আই পর্যন্ত পৌঁছাচ্ছে। আমরা সেই সময়ের জন্য যখন বলছি তখনকার ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, তাছাড়া পরে গেলে কিন্তু আবার আইটা কনস্ট্যান্টলি হয়ে যেত আর কি। কিন্তু আমরা এই প্রথমকার কথাটা বলছি এখানে। তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি, তাহলে আই এখানে আছে, এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, হাফ এল আই স্কোয়ার, এটা আমরা জানি, তাই না? ইন্টিগ্রেশন একদম সহজ, এখানে এলটা বাইরে গেল, আই এর ভ্যালু এর পাওয়ার হচ্ছে 1। তো আমরা কি জানি যে পাওয়ারের সাথে 1 যোগ হয় এবং যোগ করে দেওয়া হয়, সেটা আবার ভাগও করতে হয়। তাহলে একই সাথে তুমি 2 যোগ করলা, 1 যোগ করলে 2 হলো এবং 2 দিয়ে ভাগও করলা, তো এই আর কি। এখন আরেকটা জিনিস জানি আমরা, এল ইকুয়ালস টু মিউ নট এন স্কোয়ার এ বাই এল। এটা আমরা আগেই এটাকে ডিরাইভ করলাম যে একটা ইন্ডাক্টরের জন্য, সলিনয়েডের জন্য এই যে সেলফ ইন্ডাকটেন্স হয় সেটা হচ্ছে মিউ নট এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল। তো এই ভ্যালুটা যদি আবার এখানে বসাই, তাহলে এটা আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি। তাছাড়াও আমরা এটাও করতে পারি যে আই এর ভ্যালু আমরা জানি, আই এর ভ্যালু হচ্ছে, কেউ কিছু বলতে চাচ্ছ? হ্যাঁ, হাত তুলেছো, বলো। নুরুন নবী, বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার বলছিলাম স্যার, তো কারেন্ট 0 থেকে ম্যাক্সিমাম হওয়ার ক্ষেত্রে স্যার একটা সার্কিটে স্যার কখন স্যার কিভাবে বুঝতে পারবো স্যার কবে কারেন্টটা ম্যাক্সিমাম হবে বা এই টাইমে হবে, এটা যদি একটু আরেক কারেন্ট করেন। কতক্ষণ পরে ম্যাক্সিমাম হবে? আচ্ছা, এটা বোঝার জন্য তোমাকে সব থেকে ভালো যেটা হলো সেটা হচ্ছে তুমি একটা কারেন্টের, মানে প্র্যাকটিক্যালি যদি বুঝতে চাও, তাহলে এখানে বুঝতে হবে যে তোমাকে একটা কারেন্ট মিটার, মানে যেটা তোমার অ্যামিটার বলা হয় কি, ওই সার্কিটে একটা অ্যামিটার লাগাবা। ওটা একদম খুব, মানে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট মাপতে পারে এরকম ধরনের ক্যাপাবিলিটি থাকতে হবে। তখন তুমি দেখবে একদম 0 থেকে ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত পৌঁছে যাবে, এবং সেই সময়টা কিন্তু খুব বেশি না, খুবই অল্প সময়। এটা সময়টা চেঞ্জ করা যায় তোমার সার্কিটটা কি টাইপের সেটার উপর ডিপেন্ড করছে। সার্কিটটা হতে পারে তোমার শুধুমাত্র রেজিস্টর আছে, অথবা শুধু হতে পারে ইন্ডাক্টর আছে, বা ইন্ডাক্টর রেজিস্টর আছে, বা ইন্ডাক্টর ক্যাপাসিটর আছে। বুঝছো কি? আমাদের জি সার্কিট স্যার, অনেক রকম হতে কিন্তু পারে। স্যার আমরা স্যার ভ্যালুটা মাপতে পারবো স্যার? হ্যাঁ, ভ্যালুটা মাপতে পারবো অবশ্যই, অ্যামিটার থাকলে পারে। আমি এটা, জি তোমার স্যার। অ্যান্সার কিন্তু এখনো কমপ্লিট হয়নি, তুমি আগে একটু ভালো করে বুঝো। তুমি যেটা বলেছো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ও বলেছে যে আমাদের কারেন্টটা কখন ম্যাক্সিমাম হবে এটা বুঝবো কিভাবে। এটা বোঝার দুই রকম ওয়ে আছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল ওয়ে আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ওয়ে। এক্সপেরিমেন্টালি তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে ওই অ্যামিটারের কথা যেটা বললাম, তুমি একটা সার্কিটের সাথে একটা অ্যামিটার লাগাও, অ্যামিটারে যখন তোমার একদম কনস্ট্যান্ট ভ্যালু বোঝাবে, তুমি বুঝে গেলে যেটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, এবং সেটা খুবই তাড়াতাড়ি হবে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, বা আরো কম সময় হতে পারে। আবার এটাকে চেঞ্জ করে তুমি কয়েক মিনিটও করে ফেলতে পারো, বুঝছো, কিন্তু কয়েক ঘন্টা না। কিন্তু এই যে এই কয়েক মিনিট হবে নাকি কয়েক সেকেন্ড হবে নাকি কয়েক মিলি সেকেন্ড হবে, এই ভ্যালুটা তুমি চেঞ্জ করতে পারো, যেটা তোমাদের বলা হয় টাইম কনস্ট্যান্ট। আমরা এখন এটা আসিনি যদিও, একটু আগে বলে নিচ্ছি। একটা টার্ম আছে যেটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। কোন একটা এলআর সার্কিট অথবা সিআর সার্কিট বা এলসিআর সার্কিট, এগুলো সবগুলোর জন্য আলাদা আলাদা টাইম কনস্ট্যান্ট থাকে। মানে যে এই কারেন্টটা কতক্ষণ সময় পরে এটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে, তার একটা মেজারমেন্ট হচ্ছে আমাদের এই টাইম কনস্ট্যান্ট। তো এটা হচ্ছে মূলত একটা কথা যে এই টাইম কনস্ট্যান্ট যত, এই টাইম কনস্ট্যান্টের কয়েকটা টাইম কনস্ট্যান্ট পরে আমরা বলতে পারি এটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেছে। আর কয়টা টাইম কনস্ট্যান্ট হবে, আমরা এফেক্টিভলি ধরি 5টা টাইম কনস্ট্যান্ট পরে এটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়। মনে করো কোন একটা সার্কিটের টাইম কনস্ট্যান্ট হচ্ছে 1 সেকেন্ড, তার মানে হলো যে 5 সেকেন্ড পরে তুমি বলতে পারবা যে এটা ম্যাক্সিমাম কারেন্টে পৌঁছেছে এফেক্টিভলি। ক্লিয়ার হলো কি? টাইম জি স্যার। কনস্ট্যান্ট স্যার সম্পর্কে ওই আমরা আরেকটা সামনে স্যার আরেকটু কোশ্চেন জানবো। হ্যাঁ, বলো। স্যার, ম্যাক্সিমাম কারেন্টটাকে আমরা কি কনস্ট্যান্ট ধরে নেব, কনস্ট্যান্ট কারেন্ট? হ্যাঁ, হ্যাঁ, ম্যাক্সিমাম কারেন্টে কনস্ট্যান্ট যদি এটা ডিসি সোর্স হয়, এটা যদি ডিসি সোর্স হয় এবং তুমি এই ভ্যালুটা যদি চেঞ্জ না করো কোনো পটেনশিওমিটার দিয়ে বা অন্য কিছু দিয়ে,
তাহলে সেক্ষেত্রে এটা তুমি ওই কনস্ট্যান্ট যে কারেন্ট হলো এটাই তোমার ম্যাক্সিমাম কারেন্ট। জি স্যার, বুঝছো? বুঝতেছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এটা হলো, তাহলে এখন আমরা আই সমান হলো এইচ এল ডিভাইডেড বাই এন, এটা আমরা আগেই জেনেছি। আই ইকুয়ালস এইচ এন বাই এল, এটা আমরা লিখতে পারি। তো আই এর ভ্যালুটা এখন আমরা এখানে বসাতে পারি, এল এর ভ্যালুটা বসাতে পারি, বা আই কে আমরা আরেকটু ডিফাইন করতে পারি। এখানে আমরা আরেকটু এক্সটেন্ড করেছি আর কি। এখানে এইচ এর ভ্যালু হচ্ছে এইচ ইকুয়ালস টু বি বাই মিউ নট, এই ভ্যালুটা এখানে বসিয়েছি। তাহলে এখান থেকে আমরা টোটাল আই ভ্যালুটা পাচ্ছি, এল এর ভ্যালু এখানে আমরা জানি, এই ভ্যালুগুলো এখানে বসালাম ইউ এর জায়গায়। তাহলে ইউ ইকুয়ালস টু হাফ এল আই স্কোয়ার, তাই না, এল আই স্কোয়ার। তাহলে এখন দেখো এল এর ভ্যালুটা হচ্ছে আমাদের মূলত এই মিউ নট এন স্কোয়ার এ বাই এল, মিউ নট এন স্কোয়ার এ বাই এল এখানে বসেছি, ডট বি এল ডিভাইডেড বাই মিউ নট এন, এটা হচ্ছে আমাদের টোটাল আই এর ভ্যালু, কারেন্টের ভ্যালু, ডিভাইডেড বাই 2 এখানে আছে। এর তুমি যদি সিম্পলিফাই করো, কাটাকাটি করো উপর নিচে সবগুলো মিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বি স্কোয়ার এ এল ডিভাইডেড বাই 2 মিউ নট। তাহলে এটা হচ্ছে আমাদের এনার্জি স্টোরড ইন এ সলিনয়েড বা এনার্জি স্টোরড ইন এ ম্যাগনেটিক ফিল্ড, যেটাই বলো। এইটুকু হচ্ছে আমাদের টোটাল এনার্জি, যে পরিমাণ এনার্জি স্টোর হচ্ছে আর কি কোনো একটা সলিনয়েডে। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? যে কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আমি আগেই বলেছি আমাকে কোশ্চেন, যে কোনো কোশ্চেন তুমি করতে পারো, যে কোনো মানে সহজ কোশ্চেন মনে হতে পারে, অনেক সিলি কোশ্চেন মনে হতে পারে, কোনো ব্যাপার না, কোশ্চেন করবা, কিন্তু এটা কনফিউশন রেখে যাবে না। যতক্ষণ না বুঝবো ততক্ষণ চেষ্টা করবো বোঝানোর, কিন্তু কোশ্চেন করতে হবে। স্যার আমাদের শীটগুলোকে মানে হচ্ছে ড্রাইভে দেওয়া হয়েছে এই এটা তো গত ক্লাস পর্যন্ত মনে দিয়ে দিয়েছি, আজকে ক্লাসে তো দেওয়া হয়নি, এটা তোমাদের শেয়ারকে দিয়ে দেবো, এটা ওখান থেকে পেয়ে যাবা, সমস্যা নেই। আচ্ছা, আমরা তারপরে কারেন্ট ফ্লো, এটা আমাদের এক্সট্রা ইনফরমেশন। এখন যেটা বলেছে আমাদের এটা হয়ে গেছে, আমাদের যে সলিনয়েডে বা একটা ম্যাগনেটিক ফিল্ডে যে পরিমাণ এনার্জি স্টোরড হয় এর এক্সপ্রেশন আমরা বের করে ফেলেছি, এটা আমাদের ফাইনাল এক্সপ্রেশন। আমরা এরপরে যেটা জানতে চাই সেটা হচ্ছে একটা কারেন্ট ফ্লো কিভাবে করে একটা কন্ডাক্টরে। আচ্ছা, তোমাদের কি ধারণা, তোমাদের আমি একটু ধারণা জানতে চাচ্ছি যে মনে করো একটা ইলেকট্রন এখানে আছে, তুমি কারেন্ট ফ্লো শুরু করলা, তো এই ইলেকট্রনটা একদম পুরো কন্ডাক্টর বেয়ে এ পর্যন্ত এসে পুরো সার্কিট কমপ্লিট করে আবার এখানে আসবে, এটাকে আমরা কারেন্ট ফ্লো বলি, নাকি কিভাবে কারেন্ট ফ্লো হয়? তোমাদের কি ধারণা আছে কি? কেউ একজন বলো, বা আমি উপরে সার্কিটে বলতে পারি। মনে করি এখানে আমরা কারেন্ট ফ্লো এর কথা বলছি, একটা ইলেকট্রন মনে করি এখান থেকে বের হলো, মানে এই যে নেগেটিভ টার্মিনাল থেকে একটা ইলেকট্রন বের হয়ে সম্পূর্ণ রাস্তা বেয়ে এভাবে যে তারপর এখানে একটা ইন্ডাক্টর পেলো, ইন্ডাক্টরকে পার করে আবার এই পয়েন্টে যখন ফিরে আসবে আমরা এটাকে কারেন্ট ফ্লো বলি। এরকম কি বিষয়টা, নাকি অন্য কিছু? না স্যার, এরকম না? তাহলে না স্যার। কিভাবে কারেন্ট ফ্লো হয়? স্যার আমি যেটা স্যার মনে করতেছি স্যার যে এটা হচ্ছে এনার্জি ট্রান্সফার স্যার। একটা এনার্জি ইলেকট্রন আর একটা ইলেকট্রনকে এনার্জিটা ট্রান্সফার করবে, এইভাবে কারেন্টটা ফ্লো হবে। কিন্তু ইলেকট্রন নিজে ফ্লো করবে না, এরকম বলছো? বলো। স্যার ওইটাই স্যার বলতেছিলাম যে একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনকে এনার্জিটা ট্রান্সফার করে দিবে, কিন্তু নিজে ইলেকট্রন নিজে নিজে স্থানান্তরিত হবে না। আচ্ছা, না এটা ঠিক না, ইলেকট্রনও নিজে স্থানান্তরিত হবে। আচ্ছা হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা কিছুটা কারেক্ট, যে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে এনার্জি ট্রান্সফার করবে, কিন্তু সাথে সাথে সে নিজেও মুভ করবে। দেখো আমরা ইলেকট্রনের এখানে দুই ধরনের মুভমেন্টের কথা বলতে পারি। একটা হচ্ছে তোমার এখানে ইলেকট্রন তুমি যদি কোনো পটেনশিয়াল না দাও, মানে এই যে একটা কন্ডাক্টরে মনে করো কোনো পটেনশিয়াল তুমি এখানে দাওনি, এটা তারপরও সার্টেন একটা টেম্পারেচার আছে, আমরা ধরতে পারি যে এটা রুমে আছে, মানে এটা রুম টেম্পারেচার আছে। তো রুম টেম্পারেচার একটা সাফিসিয়েন্ট একটা টেম্পারেচার, এটা 0 কেলভিন না। তো 0 কেলভিন যদি না হয় তাহলে ওই ইলেকট্রন গুলা, অবশ্যই এখানে ফ্রি ইলেকট্রন, একটা মেটালে থাকলে সেটা ফ্রি ইলেকট্রন আমরা বলি, এবং এই ফ্রি ইলেকট্রন গুলো অনবরত এদিক ওদিক মুভমেন্টে আছে এবং সবগুলো একটার সাথে আরেকটা কোলিশন ঘটাবে, আবার এখানে ওটা পরে আবার ডিরেকশন চেঞ্জ করে আরেকটার সাথে কোলিশন ঘটাবে। এই ঘটনা অনবরত এখানে হতেই থাকে। তো এই ঘটনা যখন ঘটছে তুমি এটার জন্য এফেক্টিভলি কোনো কারেন্ট পাবে না, কিন্তু এগুলো সবগুলো হ্যাফাজার্ড ডিরেকশনে যে একটা থেকে আরেকটা মুভমেন্ট থাকে, এটা কোনো ডিরেকশনাল ফ্লো নাই। এগুলো সবাই মুভ করে কিন্তু ডিরেকশনাল কোনো ফ্লো এখানে নাই।
এবং এরা যে মুভ করে সেটার ভ্যালুটা খুবই কম না, বেশ ভালো একটা ভেলোসিটি, 10⁻⁴ মিটার পার সেকেন্ড, এরকম একটা ভেলোসিটি যেটা মুভ করে একটা থেকে আরেকটা, বুঝছো? সরি, এটা না, রিভ ভেলোসিটি না, আরো 10⁴ মিটার, এটা +4 মিটার পার সেকেন্ড, এটা অন্য একটা জিনিস আর কি। 10⁴ মিটার পার সেকেন্ড এরকম একটা ভেলোসিটিতে মোটামুটি এরা একটা থেকে আরেকটা মুভ করে আর কি। একটা সাথে আরেকটা যখন কোলিশন ঘটেছে তার আগে এরকম ভেলোসিটিতে মুভ করে। কিন্তু এরা কোনো মানে কোনো ডিরেকশনাল ফ্লো নাই, একটা নির্দিষ্ট ডিরেকশনে যেহেতু এরা ফ্লো করে না, এই কারণে এটার জন্য আমরা কোনো কারেন্ট পাই না। কিন্তু যখন তুমি একটা এর মধ্যে পটেনশিয়াল অ্যাপ্লাই করবা, এই পটেনশিয়াল অ্যাপ্লাই করলে পরে এটার ডিরেকশনাল ফ্লো এখান থেকে পাওয়া যায়। এবং ডিরেকশনাল ফ্লোটা এরকম যে তুমি যখন একে ডিরেকশনাল ফ্লো দিলা তখন কি করবে, একটা ইলেকট্রন ধাক্কা দিবে, তখন এটা যে কোনো দিকে ধাক্কা দিত, কিন্তু ওটা এখন ধাক্কা দিবে মূলত একটা নির্দিষ্ট দিকে। তো এই একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রন ধাক্কা দিচ্ছে, সে তার পাশেটাকে দিচ্ছে, এবং এরকম ধাক্কাটা হচ্ছে মূলত একটা ডিরেকশন। একটা ডিরেকশন যখন হচ্ছে তখন বিষয়টা এরকম দাঁড়ায় যে একটা পাইপের মধ্যে মনে করো অনেকগুলো মার্বেল আছে, তুমি একটা করে মার্বেল এরকম ভাবে পুশ করছো ওই পাইপের মধ্যে দিয়ে, এবং এফেক্টিভলি যেটা হবে এরকম ভাবে যখন একটার পর একটা মার্বেল ঢুকাতে থাকবা, তখন এদিক থেকে একটা যদি এখানে ঢুকাও তাহলে এখান থেকে একটা বের হবে, বুঝছো? এরকম একটা বিষয়। তো আমি তার মানে হলো তুমি একটা ইলেকট্রন, এই মার্বেলকে একটা ইলেকট্রনের কথা মনে করো, একটা কন্ডাক্টরের মধ্যে তুমি যদি একটা ইলেকট্রন কিরকম ভাবে ইনজেক্ট করো, তাহলে ওই কন্ডাক্টরের অপোজিট টার্মিনাল থেকে আর একটা ইলেকট্রন তুমি পাবে। তার মানে এই না যে ওই ইলেকট্রনটা সম্পূর্ণ কন্ডাক্টর বেয়ে এই পর্যন্ত চলে আসলো একদম ইনিশিয়াল, এরকম না। এটা আসতে সময় লাগবে, হ্যাঁ, এটা একসময় এটা আসবে, কোনো এক সময় ইলেকট্রনটা এখান থেকে আসবে, কিন্তু এটা তুমি যেটা পাবা সেটা মানে ইনস্ট্যান্টলিয়াসলি পাবা, খুবই সাথে সাথেই পাবা। একটা ইলেকট্রন এখানে ইনজেক্ট করলে পরে সাথে সাথে আর একটা ইলেকট্রন এখান থেকে পাবে। তার মানে হলো যে এখানে অসংখ্য ইলেকট্রন আছে, তুমি যখন একটা ইলেকট্রন ইনজেক্ট করলা ওই ইলেকট্রন তার পাশেরটাকে এরকম ফোর্স দিচ্ছে, তার পাশেরটাকে দিচ্ছে, এরকম ভাবে আস্তে আস্তে মূলত এখান থেকে একটা ইলেকট্রন তুমি পেয়ে যাবে। কিন্তু এই ইলেকট্রনটা এই পর্যন্ত আসেনি, তুমি আরেকটা ইলেকট্রন পেয়েছো এটার পরিবর্তে। কিন্তু এর মানে এই না যে আবার এটা আসবে না, এটা আসবে, তবে এটা আসতে অনেক সময় লাগবে। এটা সম্পূর্ণ পথ আসতে হয়তো বা কয়েক মিনিট বা কয়েকদিন পর্যন্ত লেগে যেতে পারে কোনো একটা সার্কিটে একটা ইলেকট্রনকে ওই পয়েন্টে আসতে আর কি। তো এখানে একটা বিষয় হলো, মজার যে বিষয়টা হলো সেটা হলো যে ইলেকট্রন গুলো যে নিজে যে মুভ করে সে নিজের ভেলোসিটিটা খুবই কম, এটা মোটামুটি 10⁻⁴ মিটার পার সেকেন্ড এরকম একটা ভেলোসিটিতে মুভ করে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে। কিন্তু কারেন্ট যে ফ্লো হয় সে কারেন্ট ফ্লোটা হয় প্রায় আমাদের লাইট স্পিডের কাছাকাছি একটা ভেলোসিটি, প্রায় আমাদের অর্ডারটা হচ্ছে 10⁸ মিটার পার সেকেন্ড এরকম একটা ভেলোসিটি মূলত থাকে। তাহলে তুমি যখন একটা কন্ডাক্টরে কারেন্ট ফ্লো করবা, সেই কারেন্টের ফ্লোর যে ভেলোসিটি হবে সেটা লাইট ভেলোসিটির কাছাকাছি, কিন্তু ইলেকট্রন গুলোর যে মুভমেন্ট, একটা ডিরেকশনাল মুভমেন্ট যেটা, এই মুভমেন্টটা আবার খুবই কম ভেলোসিটি, এটা হচ্ছে 10⁻⁴ মিটার পার সেকেন্ডের কাছাকাছি। তাহলে আমরা কারেন্ট এত তাড়াতাড়ি পাচ্ছি কিভাবে? আমাদের লজিকটা হলো এই যে একটা তুমি এরকম এত ভেলোসিটিতে যখন তুমি এরকম ভাবে দিচ্ছ, মূলত এই ভেলোসিটি তুমি একটা ইলেকট্রন ইনজেক্ট করছো, কিন্তু ওই ইলেকট্রন তুমি যখন এখানে পুশ করলা বা ইনজেক্ট করলা, ওটার সাথে সাথে এখান থেকে আরেকটা ইলেকট্রন পাওয়া যায়, এবং এবং এটা খুবই তাড়াতাড়ি, খুবই ফাস্ট, এবং এই কারণে আমরা মূলত এই কারেন্টের স্পিডটা এত বেশি পাই। তো আমাদের এটা একটা বোঝার বিষয়, আমরা ক্যাপাসিটরের মধ্যে কিভাবে কারেন্ট ফ্লো করে এটা একটু বোঝার দরকার ছিল। তোমাদের তো সময় কি আছে আজকে? আজকে সময় তো আর নাই, এরপরে ক্লাস আছে কিনা? জি স্যার। আচ্ছা, ক্লাস যখন আছে তাহলে আজকে জি না স্যার, যাই। ম্যামের ক্লাস আছে। হ্যাঁ, তাহলে আমরা এই পর্যন্ত রাখি, সামনে আবার ইনশাল্লাহ এর পরের ক্লাসে এটা দেখা হবে। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আর যদি না থাকে তাহলে তোমরা যেতে পারো, এখন সমস্যা নেই, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, আমরা মিটিং শেষ করি আর কি। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।